অদৃশ্য এক শত্রু, তবে তার পদচ্ছাপ দৃশ্যমান সমগ্র বিশ্বজুড়ে। মানবজাতি আজ এক মহা সংকটে। বাংলাদেশ ওই সংকটকাল যখন পেরোচ্ছে, এই সংকট উত্তরণে ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করছেন চিকিৎসকরা। আজকের আমাদের আলোচনাটাও সেই বাংলাদেশের চিকিৎসকদের সম্পর্কেই। আলোচনা শুরু করব, তবে তার আগে কয়েকটি গল্প আপনাদের বলতে চাই। প্রথম গল্পের শুরুতেই আপনাদের একটি ছবির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। ইতিমধ্যেই এই ছবিটি অনেকেই সামাজিক মাধ্যমে আপনারা দেখে থাকবেন, অনেকে দেখেননি। এই ছবিটিতে একটি শিশু তার বাবার পা ধরে আছে। বাবাকে সে হাসপাতালে যেতে দেবেন না। বাবা চিকিৎসক, অন্য করোনা রোগীদের সংস্পর্শে আসলে সে করোনা আক্রান্ত হতে পারে। ছোট্ট শিশুটি এটি বোঝে, আর তাই ভালোবাসা স্বরূপ বাবার পা ধরে আছে, যেতে দেবে না। কিন্তু বাবার তো এক মহৎ দায়িত্ব, তাকে যেতে হবে। এই ভালোবাসাকে উপেক্ষা করে পরিবারকে ঝুঁকির মধ্যে ফেলেও তিনি রোগীদের চিকিৎসা দিতে ঠিকই হাসপাতালে গেছেন এবং চিকিৎসা দিচ্ছেন। দ্বিতীয় গল্পটি এই যে এরকম একজন চিকিৎসক ফ্রন্টলাইনার হিসেবে যিনি কাজ করতেন, রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন এবং তিনিও আক্রান্ত হলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখলেন, আমি করোনায় আক্রান্ত হয়েছি, আমি গর্বিত। খুব দ্রুতই সুস্থ হয়ে আবারও আমি করোনা রোগীদের চিকিৎসা দিব। এবার আমরা তৃতীয় গল্পটা শুনি। একজন মা, ডাক্তার মা, প্রতিদিন হাসপাতালে যান, করোনা রোগীদের চিকিৎসা দেন, আবার বাসায় ফিরে আসেন। ফিরে এসে তার চোখের সামনে তার ছোট্ট ফুটফুটে সন্তানটি থাকে। তাকে কাছে ডাকতে পারেন না, তাকে স্পর্শ করতে পারেন না, ভালোবাসায় জড়িয়ে ধরতে পারেন না। প্রতিদিনই এটি ঘটছে। কার জন্য? দেশের মানুষের জন্য। করোনায় আক্রান্ত হয়ে যারা বিপদগ্রস্ত হয়েছেন তাদের জন্যই তো এই স্যাক্রিফাইস। এটিকে কেন আমরা গণনায় নিব না? কেন এটিকে আমরা মহৎ বলে ভাবব না? না, ভাবতে আমরা যে পারছি না এটিও কিন্তু সত্যি কথা। পত্রিকায় হেডলাইন আসে, অনলাইনে নিউজ হয়, টেলিভিশনে নিউজ হয়। বাংলাদেশে করোনায় যারা চিকিৎসক তাদের বাড়িওয়ালা তাদেরকে বাড়ি ছেড়ে দিতে বলেছেন। অমানবিক একটা সমাজ আমরা তৈরি করেছি, নিষ্ঠুর নির্মম একটা সমাজ আমরা তৈরি করেছি। বিপদের দিনে নাকি মানুষের আসল চেহারা বেরিয়ে যায়। দেখছি তো, বিপদের দিনে আসল চেহারাটা বেরিয়ে গেছে। যারা দেশের জন্য, জাতির জন্য কাজ করছেন তাদের বাড়িওয়ালারা তাদেরকে বাসা থেকে তাড়িয়ে দিতে চান। এর চাইতে অমানবিক, এর চাইতে নিষ্ঠুর কোনো ঘটনা এই সময় হতে পারে না। সরকার ঘোষণা দিয়েছিল, যারা চিকিৎসা সেবার সাথে জড়িত ডাক্তার, নার্স এবং অন্যান্য যারা আছে তাদেরকে বিভিন্ন হোটেলে রাখা হবে, যাতে করে তার পরিবার ঝুঁকিমুক্ত থাকতে পারে। না, সেই ঘোষণার বাস্তবায়ন আমরা এতদিনেও দেখিনি। অনেকটা সময় পেরিয়ে এসেছে, কিন্তু আমরা প্রতিদিনই অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছেন, ডাক্তারদের ঝুঁকি বাড়ছে, তার পরিবারের ঝুঁকি বাড়ছে, কিন্তু এই যে ঘোষণা সেটি বাস্তবায়ন আমরা দেখতে পাইনি। এই সময় তড়িৎ গতিতে কাজ না করলে সেটি যে বুমেরাং হবে সেটি কিন্তু সবাই বুঝতে পারে। আজকে চিকিৎসকদের যদি আমরা ঝুঁকিমুক্ত না রাখতে পারি, তাদেরকে যদি প্রণোদিত করতে না পারি, তাহলে তো আমরাই ক্ষতিগ্রস্ত হব। সাধারণ মানুষ যারা যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, এখনো সাধারণ মানুষ চিকিৎসকদের আস্থায় নিতে পারেন না। সত্যি কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখি নানা ধরনের কথা চিকিৎসকদের বিরুদ্ধে বলেই যাচ্ছেন। সাধারণ মানুষ বুঝতে পারেন না যে এই সময় চিকিৎসকদের ছাড়া তারা কতটা অসহায়। আমাদের উচিত চিকিৎসকদের নানাভাবে সাহায্য করা, তাদের প্রণোদিত করা, তাদের উৎসাহ দেয়া। তার বদলে তাদের বিরুদ্ধে বিভিন্ন কথা বলতে পারাটাই যে এখন এক ধরনের মনে হয় যে সাহসিকতার পরিচয়। বাঙালি জাতি যে কত বড় আত্মঘাতী সেটি এই যে সংকটকালে আমরা বুঝতে পারছি। না, আসলে সংকটকালে নয়, আগেও বুঝতে পেরেছি। যখন সবসময় বলা হচ্ছে যে চিকিৎসকরা হচ্ছে কসাই, চিকিৎসকরা অতি মুনাফালোভী, চিকিৎসকরা
দেশের সাধারণ মানুষের টাকায় পড়াশোনা করে দেশের মানুষকে চিকিৎসা দেন না, এরকম অনেক কথা। কিন্তু আজকের এই সংকটকালেও আমাদেরকে বুঝতে হবে, সেই সময়ের কথা আমাদের মনে রাখতে হবে। বাংলাদেশের এই যে ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশের হয়তো প্রত্যেকটি পরিবারে, প্রত্যেকটি মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারে এরকম একটি অমানবিক ঘটনা আছে, যেখানে সে হাসপাতালে গেছে, চিকিৎসা পাননি, অনেক ধরনের সমস্যার মধ্যে পড়েছে। সেই ঘটনা আছে, সেই ঘটনাগুলোকে আমি মনে রেখেই বলছি, এর জন্য দায়ী চিকিৎসকরা নন, এর জন্য দায়ী বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা। সেই ব্যবস্থাকে আপনি দুষতে পারেন, ডাক্তারদের মুখোমুখি হয়ে লাভ নেই। এর জন্য দায়ী ডাক্তাররা নয়, এদেশের সরকারগুলো স্বাস্থ্য ব্যবস্থাকে ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থায় পরিণত করেছে। এই ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে চিকিৎসকরা কী করবে? যখন একদিনে তাকে 1000 রোগী দেখতে হয়, তাকে একদিনই অসংখ্য রোগী, অসংখ্য অপারেশনের মধ্য দিয়ে যেতে হয়, তখন তার কি করবার আছে? তাই ডাক্তারদের দোষারোপ না করে বিষয়টি তলিয়ে দেখা উচিত। এই কথাগুলো বলছে এই কারণেই, মহাসংকটে নাকি মহাপরিবর্তনের সূচনা হয়। এটি সূচনা হোক বর্তমান সময় এবং আগামীর জন্য, এটি একটি শিক্ষা হোক। ডাক্তারদের আস্থায় না নিয়ে, ডাক্তারদের প্রতি আস্থাহীনতায় আমরা যে উপকৃত হব না জাতিগতভাবে, এই বিষয়টি কিন্তু আমাদের আজকে বুঝে নিতেই হবে। চিকিৎসা দিতে চাননি, অনীহা করেছেন, এবং এখনও শুনছি যে যেসব হাসপাতালগুলো ডেডিকেটেড হাসপাতাল হিসেবে আছে, সেসব হাসপাতালে ভালো চিকিৎসা পাচ্ছেন না, গুরুত্ব পাচ্ছেন না, রোগীরা সেবা পাচ্ছেন না। প্রথম দিকে যখন করোনা আক্রান্ত হওয়া শুরু করলো, বাংলাদেশের কোনো চিকিৎসক বলেননি যে তারা রোগীদের সেবা দিবেন না। তারা বলেছেন তাদের পিপিই সরবরাহ করা হোক। চিকিৎসকরা তো জানেন, তিনি যদি আক্রান্ত হন তাহলে তিনি আরও অসংখ্য মানুষকে আক্রান্ত করবেন। তিনি তো জানেন তিনি আক্রান্ত হলে তিনি আর চিকিৎসা দিতে পারবেন না। তাই যৌক্তিকভাবেই তাদের একটি দাবি ছিল, তাদেরকে পিপিই সরবরাহ করা হোক। প্রথম দিকে আমরা দেখেছি কি, বাংলাদেশের সরকারের স্বাস্থ্যমন্ত্রী বলছেন পিপিই প্রয়োজন নেই। একজন মানুষকে আপনি যুদ্ধে নামিয়ে দেবেন, তার হাতে অস্ত্র দেবেন না, তা তো হয় না। এরপর যখন পিপি দেওয়া হলো, তার মধ্যে মাস্ক একটি, সেটি আবার নকল। দেখেন কি ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা, কি দুর্নীতিপরায়ণ স্বাস্থ্য ব্যবস্থা আমরা তৈরি করেছি। যখন মহাসংকটে, যখন মৃত্যুর মুখোমুখি আমরা দাঁড়িয়ে আছি, তখনও এটা নিয়েও একদল ব্যবসা করেন। এটা থেকেই আমাদের শিক্ষা নেওয়া উচিত যে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি তারা প্রায় 50 বছর ধরে খেলছেন। না, স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে আমরা আঙুল তুলতে পারিনি, সরকারকে বাধ্য করতে পারিনি, একটি সুস্থ স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করার দিকে ধাবিত করতে পারিনি। আমরা শুধু চিকিৎসকদের দিকেই আঙুল তুলেছি। অথচ কি জানেন, মেডিকেল সায়েন্স বলে ডাক্তার এবং রোগীদের মধ্যে সম্পর্ক হলো হার্ট অফ মেডিসিন। কই, আমরা তো সেটি নিশ্চিত করতে পারিনি। চিকিৎসকদের আস্থাহীনতায় আমরা নিয়েছি। চিকিৎসকরাও যে সবসময় ভালো কাজ করেছে সেটি আমরা বলছি না। অনেক সময় অনেকে হয়তো অতি মুনাফালোভী আচরণ করেছে, সেটি সত্যি কথা। তবে তাও একটি ব্যবস্থাকে ভঙ্গুর ব্যবস্থার কারণেই হয়েছে। সেটি যদি ঠিক করা যেত তাহলে এই সমস্যার সম্মুখীন আমরা হতাম না বলেই আমরা বিশ্বাস করি। চিকিৎসকরা সেবা দিতে চান না, চিকিৎসকরা সেবায় অনীহা প্রকাশ করেন, এমন কথা বলতে শুনছি। তবে আমাকে কেউ কি তালিকা দেখাতে পারবেন কয়জন চিকিৎসক চাকরি ছেড়ে দিয়েছে? কয়জন চিকিৎসক এই মুহূর্তে এই যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছে? অসংখ্য চিকিৎসক ইতিমধ্যে আক্রান্ত হয়েছে, সেটির সংখ্যা 100-র মতো। 57 জন নার্স আক্রান্ত হয়েছে। তারপরও তো তারা এই যুদ্ধ থেকে পালিয়ে যাননি। ডক্টর মঈনের কথা কি আপনাদের মনে আছে? এখন মনে থাকার কথা, তবে সবসময় মনে থাকবে না, এটি নিশ্চিতভাবে বলা যায়। মঈন হচ্ছেন সিলেটের ওসমানী হাসপাতালের একজন চিকিৎসক। তিনি করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন। এরপরে তাকে আমরা বলছি শহীদ, শ্রেষ্ঠ সন্তান, নানা অভিধায় তাকে অভিহিত করছি। তাকে আমরা ভুলে যাব? তিনি তার জীবনটা দিয়ে দিলেন। জীবনের চেয়ে তার মহামূল্যবান কিছুই নয়, তার সবচেয়ে মহামূল্যবান জিনিসটি দিয়ে তিনি চলে গেলেন পৃথিবী থেকে। তার
তার যে পরিবার বিপন্ন হলো। বাহাবা দিতে পারি, অনুপ্রেরণা দিতে পারি না। বাহাবা দিতে পারি, ভালোবাসতে পারি না। চিকিৎসকদের বলা হয় দ্বিতীয় ঈশ্বর। আমরা যখন সমস্যায় পড়ি, আমরা যখন সংকটে থাকি, তখন ঈশ্বরের কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি। চিকিৎসকের কাছেও কিছু আশ্রয় প্রার্থনা করি আমরা। ভাবতে হবে, চিন্তা করতে হবে। এই সংকটের মুহূর্তে এগুলোকে আমাদের চিন্তায় নিয়ে আসতে হবে, আমাদের ভাবনাগুলোকে সংগঠিত করতে হবে। আজকে প্রতিদিনই হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। যে অবস্থা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা, সেখানে যতজন আক্রান্ত হবেন ততজন ভালো চিকিৎসা পাবেন না, সেবা পাবেন না, এটি নিশ্চিত আপনি থাকেন। সেখানে কিন্তু এই অতিরিক্ত প্রেশার, অতিরিক্ত চাপ কিন্তু এই চিকিৎসকদেরই সামলাতে হবে এবং মৃত্যুর ভয় নিয়েই তাদের সামলাতে হবে। প্রসঙ্গক্রমে বলি, কিউবার একটি মেডিকেল টিম ইতালিতে গেছে। সেই মেডিকেল টিমে 68 বছর বয়সী ফার্নান্দেস নামে একজন কিউবান ডাক্তার রয়েছেন। তিনি যখন ইতালি যাচ্ছেন, তখন বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলছেন, সুপার হিরোরা ভয় পায় না, আমরা সুপার হিরো নই, আমরা চিকিৎসক, এটি আমাদের অস্তিত্ব সংলগ্ন, এটি আমাকে করে যেতেই হবে, মানুষের সেবা আমাকে দিয়ে যেতেই হবে। সেটি আমরাও ভাবি, না ভাবার কোনো কারণ নেই। চিকিৎসকরা শপথ নিয়েছে, তাই তারা যুদ্ধে থেকে যে বেরিয়ে যাবে না সেটি আপনি নিশ্চিত থাকুন। মৃত্যুর ঝুঁকি আছে জেনেও তারা এই যুদ্ধ ময়দানে থাকবে শেষ পর্যন্ত। তাদের উপর ভর করে কিন্তু আমাদের এগোতে হবে, এই সংকটকাল পেরোতে হবে, এটি মাথায় নিতে হবে। তাই বলছি, চিকিৎসকদের ভালোবাসুন, তাদের অনুপ্রাণিত করুন, তাদেরকে প্রণোদিত করুন। আমরা জানি আমরা চাইলেও করোনা রোগীদের সেবায় যুক্ত হতে পারছি না। তবে চিকিৎসকদের বলছি, আমরা অসংখ্য মানুষ আছি যারা আপনাদের সেবায় নিয়োজিত হতে পারি। আমাদের প্রয়োজন হলে ডাকবেন, আমরা প্রস্তুত আছি আপনাদের সেবায় নিয়োজিত হতে। আপনারা করোনা রোগীদের চিকিৎসায় আপনাদের সর্বোচ্চ চেষ্টাটুকু চালিয়ে যান। এক মহাসংকটে বাংলাদেশ, সংকটকালে চিকিৎসকরা যে বাংলাদেশের হয়ে লড়েছে তার ইতিহাস তো ৭১ই আছে। ৭১-এ অসংখ্য চিকিৎসক শহীদ হয়েছেন, অস্ত্র হাতে যুদ্ধও করেছেন। তারাই ফিল্ড হাসপাতাল তৈরি করেছে, সেখানে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দিয়েছেন, অসীম বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আজকে 50 বছরে নিশ্চয়ই সেই বীরত্ব হারিয়ে যায়নি। 50 বছরে প্রজন্মের পরিবর্তন হয়েছে, কিন্তু চেতনার পরিবর্তন নিশ্চিত হয়নি। সেই চেতনার বলেই আমরা এগিয়ে যাব। পাকিস্তানের যোদ্ধাদের অস্ত্রের মুখে দাঁড়াতে পেরেছি, একটি ক্ষুদ্র ভাইরাসের বিরুদ্ধে দাঁড়াতে পারবো না? পারবো। আমাদের স্ট্র্যাটেজি নিশ্চয়ই অন্যরকম হবে, কিন্তু আমরা পারবো। আমাদের এগিয়ে যেতেই হবে। মানুষ কখনোই হারে না। মানুষ জিতবে, মানবতা জিতবে, সবুজ পাতা হাসবে, মানুষও হাসবে সাথে সাথে। সবাইকে ধন্যবাদ। তবে শেষ করবার আগে সেই শপথ, হিপোক্রেটিকের সেই শপথটি আপনাদের শুনিয়ে যেতে চাই। সেই মন্ত্রে দীক্ষিত হোক আজকের বাংলাদেশের সকল চিকিৎসক, স্বাস্থ্যসেবার সাথে জড়িত সবাই। I solemnly pledge myself to consecrate my life to the service of humanity. The health of my patient will be my first consideration. I will maintain the utmost respect for human life
from the time of its conception. Even under threat, I will not use my medical knowledge contrary to the laws of